আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেহুদা মহিলা বললেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারেক রহমান কেন এমন মন্তব্য করলেন, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে দুটো মেজর পার্থক্য রয়েছে। আমি একটু স্মরণ করে দেই। যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন একটা নিউজ হয়েছিল, ভারতের পিঠে খালেদার চপেটাঘাত বা চাবুক, এইভাবে নিউজ হয়েছে। এই নিউজটা কেন হয়েছিল? ওই সময় জলবায়ু সম্মেলনে সীমান্তে নাগরিক হত্যা এবং আমার দেশের নদীগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বেগম খালেদা জিয়া খুব জোর আওয়াজ করেছিলেন এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতকে অনেকটা অপদস্থ করেছিলেন জলবায়ু সম্মেলনে। এই অপদস্থ করার প্রতিবাদে সারা নিউজ সব কিছু লেখা হলো এবং সত্যিকার কথা, ওই বক্তব্যের পরে বাংলাদেশের নাগরিকরা সবচেয়ে বেশি তৃপ্ত হয়েছিল। এই প্রথম বাংলাদেশের কোনো নাগরিক সে এইভাবে দৃঢ়ভাবে এই আন্তর্জাতিক একটি সম্মেলনে ভারতের বিরুদ্ধে কথা বলল। ঠিক একইভাবে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি? শেখ হাসিনা বলতেছে ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখবে। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য এখানেই যে বেগম খালেদা জিয়া সবসময় চেয়েছে দেশের জন্য কিছু আদায় করতে, আর শেখ হাসিনার লড়াইটাই ছিল পুরোটা সময় দেশ থেকে কিছু দিয়ে দেওয়া। এবং এই বেহুদা মহিলা সবসময় বলে বেড়ায় গর্বের সঙ্গে যে যা দিয়েছি আজীবন মনে রাখবে। এইরকম নির্লজ্জ এবং বেহায়া কার্যক্রম ইতিপূর্বে কেউ করেছে বলে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি, কোনো সেনা কেউ করেছে কিনা আমরা জানি না। সীমান্তে নাগরিক হত্যা এবং পানির উপরে, নদীর উপরে আগ্রাসন বিষয়ে যে কর্মসূচি নাগরিক পরিষদ একটি সামাজিক সংগঠন যেটা কয়েক বছর আগে গঠিত হয় এবং আমরা অনেকদিন ধরে এই নামে সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে প্রোগ্রাম করে আসছি। ধন্যবাদ এই ধারা অব্যাহত রাখার জন্য। এবং এখানে যারা আছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমার ডান পাশে বড় ভাই আছেন, কল্যাণ পার্টির দিকে মালিক ভাই সহ আরো অনেকে আছেন। আমার পাশেই বীর মুক্তিযোদ্ধা ভাই আছেন। সীমান্ত হত্যার যে বিষয়টা আমাদের সামনে আসছে, গত 16 বছরে সরকারি হিসাবে 1010 জনের মতো হত্যা হয়েছে সরকারি হিসাবে। এরপরে 2 বছরের হিসাবটা আসলো 110 জনের মতো, এবং এই রমজানে 5 জন এবং রমজানের পরে 2 জন। এটা মোটামুটি অ্যাভারেজ একটা হিসাব। আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের কাছেও প্রশ্ন করি, কোনো কূটনৈতিক উপায়ে এই সীমান্ত হত্যা বন্ধ করা কি সম্ভব? কোনো কূটনৈতিক উপায়ে আমার কাছে মনে হয় যে না, এটা সম্ভব না। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে এমন কিছু করতে হবে যেই করার ফলে ভারতীয়রা ভয় পায়। অর্থাৎ তাদেরকে ভয় প্রদর্শন ছাড়া আপনি কোনোভাবে এই সীমান্ত হত্যা বন্ধ করতে পারবেন না। সেই ভয়টা কীরকম হতে পারে? এটা হতে পারে যে যেই সীমান্তে ভারতীয় বিএসএফ আমাদের নাগরিকদের হত্যা করলো, ঠিক ওই পয়েন্টে 2-1টা সীমান্তে বিএসএফকে হত্যা করা। এটা আমাদের বিজিবি হত্যা করতে পারে। আবার বাংলাদেশের কোনো দেশপ্রেমিক নাগরিক কোনো ভাড়াটে খুনিকে ভাড়া করেও হত্যা করতে পারে। বাংলাদেশের নাগরিককে যারা ভাড়াটে খুন করছে তারা বিএসএফকে খুন করতে পারবে না। তো এছাড়া আমার কাছে সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হওয়ার আমি দ্বিতীয় কোনো অপশন দেখি না। যেহেতু শেখ হাসিনা এই জায়গায় ভারতের কাছে নতজানু হয়ে থাকার একটা নীতি গ্রহণ করেছে, সেহেতু তার পক্ষ থেকে কেউ যদি আশা করে যে সীমান্তে নাগরিক হত্যা বন্ধে সে একটা যুগোপযোগী উদ্যোগ নেবে, তাহলে ভুল কথা। শান্তশিষ্ট দেশ, কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই। গত 16 বছর শেখ হাসিনা ক্ষমতায় আছে, 1000-এর উপরে মানুষ খুন হলো। তাহলে শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক বলেন, স্বামী স্ত্রী সম্পর্ক, তাহলে স্বামী স্ত্রী মানে যে যেটাই হোক, তাহলে স্বামী যদি সন্তানকে হত্যা করে তো স্ত্রী বলবে না তুমি এই আমার ছেলেটাকে মারলা কেন? বলেন তো। ভাই বোনের যদি সম্পর্ক হয়, তাহলে ভাইয়ের বা বোনের সন্তানকে হত্যা করলে ভাই বোনকে বলবে না যে আমার সন্তানটাকে তুমি কেন হত্যা করলা? আসলে শেখ হাসিনা কি এই দেশের নাগরিকদেরকে তাদের সন্তান মনে করে? এটা হলো প্রশ্ন। যদি মনে করতো তাহলে কিন্তু সে এই কথাটা বলতো যে এটা কেন। সে এই বিষয়গুলো এড়িয়ে যায়। তার আমেরিকায় 2 জন বাংলাদেশি নাগরিক, যারা আমেরিকাতেই থাকে, কোনোদিন বাংলাদেশে ফিরেও আসবে না, সেখানে 2 জন হত্যা হয়েছে, কথা বলেছে। সাধুবাদ জানাই। বাংলাদেশের নাগরিক যেখানেই হত্যা হলে আমাদের প্রতিবাদ হতে হবে, কিন্তু এক্স্যাক্টলি কেন ভারতের বিরুদ্ধে বলছে না? সংখ্যাটা ডিফারেন্স কত? শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে দুটো মেজর পার্থক্য রয়েছে। আমি একটু স্মরণ করে দিই। যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন একটা নিউজ হয়েছিল, ভারতের পিঠে খালেদার চপেটাঘাত বা চাবুক, এইভাবে নিউজ হয়েছে। এই নিউজটা কেন হয়েছিল? ওই সময় জলবায়ু সম্মেলনে সীমান্তে নাগরিক হত্যা এবং আমার দেশের নদীগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বেগম খালেদা জিয়া খুব জোর আওয়াজ করেছিলেন এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতকে অনেকটা অপদস্থ করেছিলেন জলবায়ু সম্মেলনে। এই অপদস্থ করার প্রতিবাদে সারা নিউজ সব কিছু লেখা হলো এবং সত্যিকার কথা, ওই বক্তব্যের পরে বাংলাদেশের নাগরিকরা সবচেয়ে বেশি তৃপ্ত হয়েছিল। এই প্রথম বাংলাদেশের কোনো নাগরিক সে এইভাবে দৃঢ়ভাবে এই আন্তর্জাতিক একটি সম্মেলনে ভারতের বিরুদ্ধে কথা বলল। ঠিক একইভাবে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি? শেখ হাসিনা বলতেছে ভারতকে যা দিয়েছি
তা আজীবন মনে রাখবে। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য এখানেই যে বেগম খালেদা জিয়া সবসময় চেয়েছে দেশের জন্য কিছু আদায় করতে, আর শেখ হাসিনার লড়াইটাই ছিল পুরোটা সময় দেশ থেকে কিছু দিয়ে দেওয়া। এবং এই বেহুদা মহিলা সবসময় বলে বেড়ায় গর্বের সঙ্গে যে যা দিয়েছি আজীবন মনে রাখবে। এইরকম নির্লজ্জ এবং বেহায়া কার্যক্রম ইতিপূর্বে কেউ করেছে বলে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি, কোনো সেনা কেউ করেছে কিনা আমরা জানি না। এখন প্রিয় বন্ধুরা, আমরা রোধ করব কিভাবে, থামাবো কিভাবে? থামাতে হবে। থামানোর উপায় কি কি? আমরা অনেকগুলো উপায় চিন্তা করে রেখেছি। আমাদের এখানে 25 কিলোমিটার ট্রানজিট দরকার নেপাল, ভুটান এবং চায়না যাওয়ার জন্য। এটা ইন্ডিয়া দিচ্ছে না, যদিও 450 কিলোমিটারের ট্রানজিট তারা নিয়েছে। এখন আপনি ওই 25 কিলোমিটার যদি নিতে চান, কোনো যুক্তি তর্ক দিয়ে সম্ভব না। এটা কিভাবে সম্ভব? কেবলমাত্র বাংলাদেশের বুক চিরে যে ইন্ডিয়ান বাস ট্রাকগুলো যায়, এগুলোকে জায়গায় আটকিয়ে দিয়ে জিম্মি করা ছাড়া কেউ যদি মনে করে আরো ভালো কোনো উপায় আছে আমাদেরকে বলেন। আমার কাছে এটা উত্তম উপায় মনে হয়েছে। সমস্ত ভারতীয় গাড়িকে আটকায় দিতে হবে এই ট্রানজিট ব্যবহার করার সময়। কতক্ষণ আটকায় রাখতে হবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই 25 কিলোমিটারের ট্রানজিট আমরা না পাচ্ছি। শেখ হাসিনা এমন একটা দালাল যে ওই 25 কিলোমিটার ট্রানজিট না পেয়ে 450 কিলোমিটার ট্রানজিট দেবে, যে এমন একটা ভাব ওর ভাই বোন হয়, পরবর্তীতে চাইলেই দিয়ে দেবে। এখন নিস না কেন? আরেকটা কি উপায় আছে? নদীগুলো সব বন্ধ করে দিয়েছে। 54 নদী সব বন্ধ হয়ে গেছে। আরো বেশি ছিল, অনেক নদী ছিল আমাদের, সবগুলো নদী বন্ধ হয়ে ভ্যানিশ হয়ে গেছে, অস্তিত্ব নাই। হ্যাঁ, নদী কোনোটা ড্রেনে পরিণত হয়েছে, কোনোটা খালে পরিণত হয়েছে, আর কোনোটাতে উপরে বিল্ডিং টিল্ডিং বাড়ায় এগুলো বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রি তারা করে ফেলেছে। এখন এই নদীগুলো উদ্ধারের একটা ব্যবস্থা করতে হবে। কিভাবে করবেন? বাস্তব কথা, আপনি যদি ওই বাঁধগুলোকে উড়াই না দেন, তাহলে এছাড়া আর ভালো কোনো উপায় নাই। আপনি যদি মনে করেন মামলা করে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে ওই বাঁধের দরজা খুলবে, অসম্ভব, এটা খুলতে পারবেন না। কেবলমাত্র একমাত্র উপায় স্বাধীনতাকামীদের মতো ওই বাঁধগুলো উড়াই দেওয়া, এছাড়া কোনো উপায় নাই। কেন উড়াবেন? দেশের স্বার্থে। একটা দেশকে শুকায় মারছে, মরুভূমি করে ফেলেছে, মাটিতে রস নাই, প্রাণ নাই, আগুন ছুটছে মাটি থেকে, উপর থেকে আগুন এসে, সূর্য থেকে আগুন এসে মাটিতে পড়ছে, সেটা প্রতিফলিত হয়ে আমাদেরকে পুরাই ফেলছে। তো আপনি যদি এগুলোকে সজীব করতে চান, ওই বাঁধগুলো ভাঙা ছাড়া কোনো উপায় নাই। এগুলো প্রস্তুতি নিতে হবে, আমাদের এই বাঁধগুলো অপসারণের প্রস্তুতি নিতে হবে। এর জন্য দরকার হলে চায়নার সহযোগিতা নিতে হবে, নেপালের সহযোগিতা নিতে হবে, ভুটানের, এমনকি পাকিস্তানের সহযোগিতা নিতে হবে। এবং আমি তো মনে করি বর্তমানে যে বাংলাদেশের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার একটা সময় এসেছে। ভালো করতে হবে। কারণ কেন ভালো করতে হবে? বিশ্বে একমাত্র মুসলিম দেশ হিসেবে পাকিস্তানেরই পারমাণবিক শক্তি রয়েছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পারমাণবিক শক্তিধর। তারা কোনো সময় আমাদের ক্ষতি সাধন করতে চাইলে অবশ্যই পাকিস্তানের এই পারমাণবিক শক্তির সহযোগিতা নিতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে এই জায়গা থেকে ভালো সম্পর্ক রাখতে হবে। তাছাড়া দেখেন, আর কোনো দেশের অনেক টাকা থাকতে পারে, পারমাণবিক শক্তি নাই। সুতরাং এই শক্তি বিষয়গুলো পরিমাপ করে আমাদের সম্পর্কের মাত্রাগুলো নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে। এবং আমি তো দেখছি যে আমরা পাকিস্তানের বিষয়ে কোনো কিছু বললে আমাদেরকে পাকিস্তানের দালাল বলে, জালাল বলে, এগুলো কিন্তু এদিকে সারাক্ষণ পুতুল করতেছে ওবায়দুল কাদের, তাদের সমস্যা হয় না। ঠিক আছে, শেখ হাসিনাও গিয়ে করে, আবার পাকিস্তানকে অভিনন্দন জানাই অবৈধভাবে নির্বাচিত হওয়ার পরে, শেখ হাসিনা বেদম খুশি। কিন্তু আমরা স্বার্থ সংশ্লিষ্ট যৌক্তিক বিষয়ে কথা বললে আমাদেরকে বলবে পাকিস্তানের বীজ। ঠিক আছে, তো যারা এগুলো বলো তারা তোমরা কি ভারতের বীজ? এগুলো বলো। আমরা তো দেশের স্বার্থে যা কিছু যা বলছি দেশের স্বার্থে বলছি, তাহলে আমাদেরকে এগুলো কেন বলে? এগুলো যদি কেউ ভবিষ্যতের সামনে কেউ বলে, একবার জুতা দিয়ে মুখে ঘষে দিবেন একবারে, যদি কেউ এসব উল্টাপাল্টা কথা বলে। প্রিয় বন্ধুরা, আমাদের ভারতীয় পণ্য বয়কটের একটা আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। এই সংগ্রামে কোনোভাবে পিছু পাওয়া যাবে না। আমরা যে ফর্মুলা বললাম, থিওরি বললাম, এগুলো সবগুলোই কঠিন এবং যথেষ্ট শক্ত ফর্মুলা। আপনি যদি সীমান্তে বিএসএফকে হত্যা করতে চান, হত্যার প্রতিবাদে, সেটা অনেক কঠিন কাজ, আপনি সেটা পারবেন না হয়তোবা। আমাদের নাগরিকদেরকে এখনো আমরা সেভাবে সামরিক প্রশিক্ষণ, আধা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে পারি নাই। সেটা করতে হবে। যখন জনগণের ক্ষমতা হবে, তখন আমাদের সমস্ত সীমান্তের নাগরিকদেরকে কমপক্ষে 10 লক্ষ আধা সামরিক বাহিনী তৈরি করতে হবে। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা, স্বার্থ সুরক্ষা করা যাবে না। সেটা হবে, কিন্তু যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কি করবেন? বসে থাকবো আমরা? ততক্ষণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব। কেমন বয়কট করব? ভারতের সমস্ত পণ্য বয়কট করব। আমরা চেয়েছিলাম আল্লাহর কাছে গুড়ি বৃষ্টি, যে একটু তৃপ্তি দাও, এবং সেই গুড়ি বৃষ্টিটাই হলো ভারতীয় পণ্য বয়কট। কিন্তু আল্লাহ আমাদেরকে একবারে ঝাপটা বড় বৃষ্টি দিয়ে দিয়েছে, ঢল দিয়ে দিয়েছে। কেমন ঢল দিয়েছে? ইউরোপের 27টি দেশে 527টি ভারতের পণ্য একবারে নিষিদ্ধ হয়ে গেছে। 527টি ভারতীয় পণ্য নিষিদ্ধ। কেন নিষিদ্ধ হয়েছে? এরা হলো এগুলোতে ক্যান্সারের উপাদান মিশাই। হংকং এবং সিঙ্গাপুরেও ভারতের পণ্য নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? ক্যান্সারের উপাদান মিশেছে। ইন্ডিয়ানরা এমন একটা নিমখারাম জাতি, যারা যে দেশে পণ্য বিক্রি করতেছে সে দেশের মানুষকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। কেন করে? যেন এখানে আমরা ক্যান্সার আক্রান্ত হই, তারপরে দিল্লি, বেঙ্গালুরু এগুলোতে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করি। এরা হলো সেই ষড়যন্ত্রকারী জাতি যাদের জীবনে ইতিহাসে কোনো লড়াইয়ের কোনো সংগ্রাম নাই, কোনো ইতিহাস নাই। ভারতের কিন্তু কোনো সংগ্রামের ইতিহাস নাই, ভারতের কোনো যুদ্ধের ইতিহাস নাই। আপনারা দেখবেন এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়নি। এরা সবসময় ষড়যন্ত্র, গুটিবাজি এগুলোর মধ্যে ব্যস্ত ছিল। এবং ভারতের ইতিহাস হলো দাঙ্গাবাজের ইতিহাস, ভারতের ইতিহাস হলো মানুষকে কচু কাটা করার ইতিহাস। কিন্তু কোনো যুদ্ধ, কোনো লড়াই সংগ্রাম, পবিত্র দেশপ্রেমের লড়াই, এই ধরনের লড়াই ভারতের কোনো সংগ্রামের কোনো ইতিহাস নাই। কেউ দেখাতে পারবে না যে মাস্টারদা সূর্য সেনের কথা বলে। মাস্টারদা সূর্য সেন কোথাকার সন্তান বলেন? এই কোথায়?
চট্টগ্রামের সন্তান, বাংলাদেশের সন্তান। সুতরাং লড়াই সংগ্রামে বীজ এখানেই গোপন হয়েছিল। যেহেতু আমরা লড়াই সংগ্রামে অভ্যস্ত, সুতরাং আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে। যদি ফিলিস্তিনিরা, মধ্যপ্রাচ্যের মানুষগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, আমরা এখানে ইসরায়েলের মতো আরেকটা ইসরায়েল আছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং এই লড়াই শুধু ভারতীয় পণ্য বয়কট না, এখানে 26 লাখ ইন্ডিয়ান রয়েছে এই বাংলাদেশে। এই 26 লাখ ইন্ডিয়ানের প্রত্যেকটা সর্বনিম্ন যে সুচয়দুর আছে, এই সুচয়দুরকে বাংলাদেশ থেকে সরাতে হবে। যদি আমরা পারি, তাহলে আমরা যে বলি বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা 26 লক্ষ, তো এই 26 লক্ষ বেকারের একটা ব্যবস্থা করতে হবে। আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং এই আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন, এই সীমান্তে নাগরিক হত্যা, পানির উপরে আগ্রাসন, নদীর উপর আগ্রাসন, এই আন্দোলনে যে সকল অফিসার, যে সকল কোম্পানি, ইন্ডাস্ট্রি আমাদেরকে সহযোগিতা করবে না, ইন্ডিয়ান লোকদেরকে নিয়োগ দেবে, ইন্ডিয়ানের সঙ্গে লিয়াজু রাখবে, আমরা ভারতীয় পণ্যকে যেরকম রেড লিস্টে ফেলেছি, তাদেরকেও আমরা ওইরকম রেড লিস্টে ফেলে দিব। তাদের সাথে সম্পর্ক থাকবে না। আমরা সাবধান করছি, আলটিমেটাম দিচ্ছি যে আপনারা ইন্ডিয়ান অফিসার থেকে সরায়ে বুয়েটের ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেন। আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, রুয়েট, কুয়েট, অনেকগুলো ইঞ্জিনিয়ার, অনেক ছেলেপেলে, অনেক থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল অনেক জ্ঞান আছে, তাদেরকে কাজে লাগান। আপনারা যে ভারতের প্রতি প্রেম দেখাচ্ছেন, আর মোমেন বেভারেজ এটা একটা ইন্ডিয়ার দালাল। এরা বাংলাদেশে কোকাকোলা, ফান্টা, স্প্রাইট এবং মিরিন্ডা বিক্রি করে। এই মোমেন বেভারেজ সমস্ত বড় বড় অফিসার হলো ইন্ডিয়ান, এবং এটার এই কোকাকোলার এটার মালিকও ইন্ডিয়ান। এটার গায়ে কোড লেখা 890। আমাদেরকে এই মোমেন বেভারেজের পণ্য বয়কট করতে হবে। সমস্ত কোকাকোলা, মিরিন্ডা, ফান্টা, স্প্রাইট এগুলো সবগুলোর মালিক হলো ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে একটা সরকার ডিলারশিপ দিয়েছে, ডিলারশিপ দিয়ে এখানে মাল বেচতেছে। এবং কিনবেন না কেউ। বাংলাদেশের যত ফ্রিজ রয়েছে, সমস্ত ফ্রিজ থেকে এই কোকাকোলা, মিরিন্ডা, স্প্রাইট বের করে সেখানে মজো, ফ্রেশ কোলা, প্রাণ, জীবন গ্রুপের যে পণ্যগুলো আছে সেগুলো আপনারা এখানে ঢুকাবেন। এবং এই লড়াইয়ে বিন্দু পরিমাণ পিছু হটা যাবে না। আমরা অনেকখানি অগ্রসর হয়েছি, অনেকখানি সফলতা হয়েছি। আশেপাশের বাজারগুলোতে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে ভারতীয় পণ্য যদি না সরান, আপনার দোকানে যদি কেউ কোনো জিনিস না কেনে, আমরা এইভাবে একটা স্টিকার লাগিয়ে যাবো, মানুষ দেখবে আর এখানে বয়কট। এবং আপনারাও যেখানে এলাকায় আছেন, যে হারামির বাচ্চাকে দেখবেন ইন্ডিয়ার প্রতি অনেক প্রেম দেখাচ্ছে, ইন্ডিয়ার পণ্য কেনাবেচা করতেছে, ওই হারামির বাচ্চার দোকানে কোনো পণ্য। সুপ্রদর্শক, গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য, নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।